না, না, আজকে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে শেয়ার করছি আমার আর প্রীতমের পোস্টপার্টাম জার্নি এক্সপেরিয়েন্সটা। আমার মনে হয় যে একটা মা বেশি অ্যাফেক্টেড হয়, তাই জন্য আমি একাই শেয়ার করছি। প্রীতম আজকে ভিডিওতে আসছে না। আর আমার মনে হলো যে এই ভিডিওটা পাবলিক হওয়ার পরে কিছু কিছু মানুষ মনে করতে পারেন যে এটা নিয়ে কথা বলার কী আছে, বেশি ট্র্যাক করছে, বেশি ইস্যু ক্রিয়েট করছে। প্রত্যেকটা মেয়ে তো একটা না একটা সময় মা হয়, বাট হ্যাঁ হয়, কিন্তু অনেকে হয়তো ইমোশনালি মানে সবাই সেম স্টেটে থাকে না। আমি এই টপিকটার উপরে ভিডিও বানানোর টা ইম্পর্টেন্ট বলে মনে করেছি, তাই জন্য আমি বানাচ্ছি। আচ্ছা, এবার যদি শর্ট অ্যান্ড ক্রিস্প করি, আমার মনে হয় যে স্টার্ট করা উচিত যে 22 জুন কী হয়েছিল। 22 জুন আমার ডেলিভারি হয়েছিল ভাগীরথী নিউটিয়াতে সন্ধ্যাবেলা 7টার সময়। সেই সময় ওটিতে আমি আর প্রীতম দুজনে মিলে ছিলাম, মানে প্রীতম ছিল আমার সাথে। দুজনে আমরা একটা দারুণ এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিয়েছিলাম। তারপর আমাকে, মানে প্রীতম ওটি থেকে বেরিয়ে যায়, দেন পুঙ্কুকে বের করা হয়, তারপর আমাকে বের করা হয়। সেই দিনটা অ্যানাস্থেশিয়া এফেক্টে ঘুমিয়ে কেটে গেছে। বেবিকে একবার শুধু আমার মনে পড়ে, আমি ঘুম অবস্থায় দেখেছি, ল্যাচিং করানোর জন্য নিয়ে আসা হয়েছিল 10 মিনিট মতো, তারপরে ওই আর কি, তারপর নিয়ে চলে যাওয়া হয়। নিওটিয়াতে বেবি কিন্তু সুস্থ বেবি নার্সারিতেই থাকে। আমার বেবি পুরো সুস্থ ছিল, আমিও সুস্থ ছিলাম। কিন্তু 23 জুন আমার সন্ধ্যাবেলা 7টার সময়, তাহলে 24 আওয়ার্স কমপ্লিট হচ্ছে 22 জুন থেকে 23 জুন। তার আগে 23 জুন বিকেলবেলা ওই অ্যারাউন্ড 4 PM সবাই যখন আমাকে দেখতে যায়, তার মধ্যে একজন ইনসেনসিটিভ পার্সন আমাকে 3-4টে কোশ্চেন করেন, যেটা আমার মনে হয় যে একটা নতুন মায়ের কাছে, যার তখনও ক্যাথিড্রাল খোলা হয়নি, তাকে কখনোই বলা উচিত না এই কথাগুলো, যে তোর কি একটু ব্রেস্ট মিল্ক আসছে না, তাহলে ওর ওজন এত কম হলো কেন না। এই কথাগুলো সে হয়তো বেবির ব্যাপারে কনসার্ন বলে বলেছে, তাহলে সেইগুলো সে প্রীতমকে জিজ্ঞাসা করতে পারতো, ডক্টরকে জিজ্ঞাসা করতে পারতো। আমাকে ওইভাবে বলার কোনো মানে ছিল না তখন। একটা নতুন মা, সে তখন ভাবছে যে আমি কতক্ষণে উঠে দাঁড়াবো। দেখো, নর্মাল ডেলিভারি আমি যাচ্ছিই না, আমি সি সেকশানে যাচ্ছি। সি সেকশানও কিন্তু নর্মাল ডেলিভারির মতো একদমই না, বাট তাও পেইনফুল। সি সেকশানও কিন্তু পেইনফুল, যারা গো থ্রু করেছো। সেই সময় আমি যে উঠে দাঁড়াবো, হাঁটবো, সেই একটা ব্যাপার মাথায় থেকে যায়। আর বেবির সাথে কখন দেখা হবে, কখন ফিট করাবো, ওরা সবসময় এনকারেজ করে নিউটিয়াতে যে তুমি যাও গিয়ে নার্সারিতে গিয়ে বেবিকে দেখো, তারপর ফিডিং রুমে গিয়ে ফিট করাও, যখন তোমার ক্যাথিড্রাল অবশ্যই খোলার পরে, তার আগে তুমি হাঁটতে পারবো না। তো তখনও সেই সময় আমি কথাগুলোর পাল্টা কোনো জবাব দিতে পারিনি, কিন্তু রাত্রিবেলা ওই কথাগুলো নিয়ে না আমি খালি, মানে আমার মাথায় ওই কথাগুলো সামহাও খুব এফেক্ট করেছে। আর আমার মনে হয় যে একটা নতুন মা প্রেগনেন্সি জার্নিতে যখন ছিল, তখন কিন্তু তার বডিতে ইস্ট্রোজেন লেভেল খুব হাই ছিল, মানে অনেকটা আপে ছিল, যাতে তার প্রেগনেন্সিটা আগে যায়, মানে এগিয়ে যায়, প্রেগনেন্সি জার্নিটা ঠিকঠাক মতো চলে। বাট যখনই বেবিটা বডি থেকে বেরিয়ে যায়, তখন ঝপ করে ইস্ট্রোজেনটা নেমে যায়। আর সেই যে ইমব্যালেন্সটা, সেটা কিন্তু খুব এফেক্ট করে আমাদের মানে নতুন মায়ের ব্রেনের উপরে। সেই সময় তার সাথে কথা বলার সময় একটু ভেবে কথা বলা উচিত। এমন কিছু বলা উচিত না যেটা তাকে হার্ট করে। অন্য সময় হলে হয়তো তাও নিয়ে নেওয়া যেত, কিন্তু ওই সময় আমি নিতে পারিনি। রাত্রিবেলা কিছুতেই আমি ঘুমাতে পারছি না, আর আমাদের ছিল শেয়ারিং, কেবিন ছিল না, তো প্রীতম আমার সাথে ছিল না। ও তোমরা যারা ব্লগ দেখেছো জানো, ও পাশে একটা পার্ক স্ট্রিটে হোটেলে ছিল, 5 মিনিট মতো দূরে। ও সারা রাত ফোনে আমার সাথে ছিল, আর আমাকে বোঝাচ্ছিল যে তুমি একটু মাথা ঠান্ডা করো, একটু ঘুমানোর চেষ্টা করো। বাট ঘুম তো আমার কিছুতেই আসছিল না, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না আমার ব্রেনকে। আমি যখন কল করেছি নার্সকে, সঙ্গে সঙ্গে এসে আমাকে অনেকক্ষণ বোঝান যে তোমার কি হয়েছে বলো। নিওটিয়ার এক্সপিরিয়েন্স, নিওটিয়ার সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, বেস্ট। আমি কোনো এক সময় নিওটিয়ার আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, নিওটিয়াতে আমাদের দুজনের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। বাট এখন বলি যে নার্স আমাকে অনেকক্ষণ সময় দিয়েছে, যে কী হয়েছে বলো দিদিটা। আমি দিদিটাকে তো সব কথা শেয়ার করতে পারিনি, আমি বারবার বলছিলাম আমাকে একটু আপলিফ্ট করে দাও বেডটাকে, আমি এদিক ওদিক ঘুরতে পারছি না। আর সে সময় একটা ব্যথা থাকে পেটে, অত ডিপ কাট।
রাত্রিবেলা প্রায় 4টে নাগাদ আমাকে, মানে ভোরবেলা 4টে নাগাদ আমাকে ঘুম পাড়ানো হয়। ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে একটা ঘুমের ওষুধ প্রেসক্রাইব করে। সেই ওষুধ ডিসপেন্সারি থেকে নিয়ে, মানে নিউটিয়া ডিসপেন্সারি থেকে নিয়ে এসে নার্স আমাকে খাইয়ে ঘুম পাড়ায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে উঠে আমি বেবিকে ফিডিং রুমে, মানে আমাকে বলা হয় যে তুমি যাও স্পঞ্জ বাথ দেখে আসো। আমি যাই 1 কাপ ব্ল্যাক টি নিয়ে, তারপরে স্পঞ্জ বাথ দেখি পুঙ্কুর, তারপর পুঙ্কুকে ফিডিং রুমে দেয়, ওখানে আমি ফিডও করাই। তারপরে এসে আমি ব্রেকফাস্ট করে আস্তে আস্তে পরের দিন আমার কিছুটা ঠিক হয়েছিল। সেদিনকে কিন্তু দুপুরবেলা আমাকে ছেড়ে দেয়। বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু 22 জুন দুপুরবেলা ভর্তি নেওয়া হয় নিউটিয়াতে, আর 24 জুন আমাকে, মানে আমি বিকেলের মধ্যে বাড়িতে 2.5 ডেজে আমাকে সি সেকশনে ছুটিও দিয়ে দিয়েছে। আমি আর আমার বেবি পুরো সুস্থ সুস্থ ছিলাম আমরা। তো ওর না অ্যাকচুয়ালি ওয়েটটা কম হওয়াটা কোনো ইস্যুই, মানে ডক্টর ওটাকে কোনো ইস্যু হিসাবে দেখেনি। ডক্টর বলেছিলেন যে হতে পারে প্রিম্যাচিওর বেবির একটু জন্ডিস, আদারওয়াইজ কোনো ইস্যু নেই, বেবি পুরো সুস্থ, তোমরা বাড়ি নিয়ে যাও। আমরা 5 দিনের মাথায় বিলিরুবিন টেস্ট করাই, যেটা ডক্টর বলে দিয়েছিলেন। তো ওটাতে জন্ডিস ধরা পড়ে। মানে 5th ডেতে পুঙ্কুকে হসপিটালাইজ করা হয়। তখন আমাকে না যেতে হতো, গিয়ে পাম্প করে দিয়ে আসতে হতো মিল্ক। প্রথমত একটা মার 5 দিনের মাথায় যখন বেবিকে নিয়ে তার কাছ থেকে বেবিকে নিয়ে এনআইসিইউতে দিয়ে দেওয়া, তখন তার মেন্টাল কন্ডিশন যে কেমন থাকতে পারে সেটা মানে বোঝাটা আই থিঙ্ক উচিত, চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট। যারা মানে যেই ইনসেনসিটিভ পার্সন এই কাজটা করছেন, আমি সত্যি জানি না যে উনি কি ভাবছেন। উনি এত কনসার্ন বেবির ব্যাপারে, বাট একবার উনি ভাবছেন না যে নতুন মা বা নতুন বাবা যারা, তাদেরকে যদি এতটা হ্যারাস করা হয়, তাদেরকে কথায় কথায় উঠতে বসতে যদি এতটা উত্তেজিত করার মতো কথাবার্তা বলা, হচ্ছে না, হবে না, তোদের দ্বারা হবে না, এটা করছিস কেন, চিৎকার করা লিটারেলি। সেই সময় যতটা শান্তি রাখা যায়, যতটা তাকে ভালোভাবে ভালোবেসে তার সাথে কথা বলা যায় নতুন মায়ের সাথে, সেটা কিন্তু খুবই দরকার। কারণ আমি সেই অবস্থায় বারবার যাচ্ছিলাম, গিয়ে পাম্প করে বেশিরভাগ সময় আমি হসপিটালে বসেছিলাম। সেই সময় আমার ফিজিক্যাল পেন কিছু আমার ফিল হচ্ছিল না, আমার শুধু মাথায় ছিল আমার বেবি এনআইসিইউতে রয়েছে। কিন্তু বাইরের আউটসাইড পিপল তো বুঝতে পারছিল যে আমি কতটা ফিজিক্যাল পেন সেই সময় গো থ্রু করছিলাম। অ্যাটলিস্ট সেই কথাটুকুও ভাবা উচিত ছিল। আমাকে টপকে কখনো আমার বেবিকে ভালো রাখা পসিবল না, কারণ বেবি আর মা পুরো লিঙ্কড। মা ভালো না থাকলে বেবি ভালো থাকবে না। আমি স্বাভাবিকভাবে এত টেন্স হয়ে যাচ্ছিলাম, ওই পার্সনটার ইনফ্লুয়েন্স আমার উপরে এত পড়ছিল, মানে যতবার তার সাথে আমার দেখা হচ্ছে ততবার সে এমনভাবে হ্যাপাজার্ড করছিল। নার্সরা প্রীতমকে বলছিল যে মা কেন এত টেনশন করছে, প্রিম্যাচিওর বেবি জন্ডিস হয়েছে, কোনো ব্যাপার না, 1.5 থেকে 2 দিনে ছেড়ে দেবে। ডক্টর বারবার বলছেন তুমি এত টেনশন করো না, কিছু হয়নি তোমার বেবির। এখন আমি বুঝতে পারছি সত্যি কিছু হয়নি, জন্ডিস হয়েছিল নর্মাল। কিন্তু তখন কিন্তু আমি ওই কন্ডিশনে ছিলাম না যে আমি বুঝবো। আমি তো খুব টেনশন করছিলাম, প্রীতমও করছিল, তার থেকে আমার কি কন্ডিশন ছিল সেটা একবার ভাবো। আমার মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ এটাই যে নতুন মা, তার সাথে যত ভালোভাবে তুমি কথা বলবে, তাকে অ্যাডভাইস দাও, তাকে এনকারেজ করো, কিন্তু তাকে কিন্তু এটা বলো না যে তুমি পারছো না, হচ্ছে না তোমার দ্বারা, এটা করো না, এটা খেও না। আর স্পেসিফিক্যালি একটা কথা বলি, প্রেগনেন্সি মানে আফটার ডেলিভারি এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যা ইচ্ছা তুমি খেতে পারো, যেটা তুমি ডাইজেস্ট করতে পারো। হ্যাঁ, অ্যালকোহল খাওয়া যাবে না, কফি, চকলেট এগুলো কম খেতে হবে, ক্যাফিন মানে কম ইনটেক করতে হবে। আর একটা জিনিস, যেই সব ফুডে তোমার অ্যালার্জি আছে সেইটা খাওয়া যাবে না, আদারওয়াইজ সমস্ত খাবার খাওয়া যাবে। সেখানেও গিয়ে আর যেখানে ডক্টর আমার গাইনোকোলজিস্ট বলে দিয়েছেন সব খাবে, কোনো প্রবলেম নেই, যেটা তুমি ডাইজেস্ট করতে পারবে। বারবার আমাকে বারবার প্রেশারাইজ করা, এই সমস্ত কিছু চলেছে। আমি আর প্রীতম সেই জার্নিটা, সেই এক্সপিরিয়েন্সটা যেটা পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বাড়ি আসার পরে কনস্ট্যান্ট বেবি যদি 20% কাঁদে, সেই পার্সেন্টটা বারবার নিজে কান্নাকাটি করে ফেলছে, মানে বেবি কাঁদছে কেন, মানে ওনার যে পার্সনের কথা আমি বলছি, ওনার বক্তব্য যে বেবি কাঁদতে পারবে না, 1 মিনিটের জন্য বেবি কাঁদতে পারবে। এবার বলে একটা ছোট বেবি, সে আর প্রথমত প্রত্যেকের বেবি কিন্তু ডিফারেন্টভাবে রিয়্যাক্ট করে। বাবা বা মা, স্পেসিফিক্যালি মা কিন্তু ঠিক বুঝে নেয়, ফিগার আউট করে নেয় তার বেবি কী চাইছে।
অ্যাডভাইস সবসময় দরকার। আবারও বলছি, যারা অ্যাডভাইস করেছো আমাদেরকে, এভাবে করিস না, এভাবে করিস না, আমরা দুজনেই খুব খুশি হয়েছি। আমাদের খুব দরকার ছিল এই অ্যাডভাইসগুলোর। আমরা নিজেরাও রিসার্চ করেছি, আমাদেরও একটু প্যারেন্টিং স্টাইলটা ডিফারেন্ট ছিল, বা সব কিছু মিলিয়ে আমরা কিন্তু সবসময় চাই যে তোমরা অ্যাডভাইস করো। কিন্তু অ্যাডভাইস করা, এনকারেজ করা একরকম জিনিস, আর উত্তেজিত করে দেওয়া, তার উনি নিজে কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। আমরা নাকি বাচ্চাটার সাথে যা তা করছি। লিটারেলি আমাকে বলা হচ্ছে, এবং আমাকে বলা হচ্ছে লিটারেলি যে বাচ্চাটাকে কষ্ট দিচ্ছি। আমি বুঝতে পারছি না যে এটা কী ধরনের কথা। আমরা মা বাবা হয়ে বাচ্চাটাকে কষ্ট দিচ্ছি, ওকে খেতে দিচ্ছি না। ওর নাকি খিদে পেয়েছে, খিদেতেও প্রচণ্ড চিৎকার করছে, ও খেতে দিচ্ছি না ওকে। মানে একটা বাচ্চা শুধু খিদে পেলেই কাঁদে। এগুলো গো থ্রু করতে করতে আমার মেন্টাল কন্ডিশন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এটা হয়তো পোস্টপার্টাম ডিপ্রেশনের দিকে যেত, কিন্তু আমি আর প্রীতম ওটা মানে দুজনে মিলে ওই জার্নিটা চেষ্টা করেছি যাতে পজিটিভ ভেবে, পজিটিভ থেকে সেটাকে ফাইট করা যায়। তবে আমি এটুকুই বলবো যে প্লিজ, যখন কেউ নতুন মা হবে না, তাকে কখনো গিয়ে এইভাবে তার সাথে রিয়্যাক্ট করো না, এইসব কথাবার্তা তাকে বলো না। আর ব্রেস্ট ফিডিং জার্নি যদি বলি, বা ব্রেস্ট মিল্ক আসা যদি বলি, সেটা আমি তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে শেয়ার করবো, পরের ব্লগে শেয়ার করবো। কিন্তু এই ভিডিওতে এই কথাটাই বলি, যতক্ষণ না পর্যন্ত মা হ্যাপি থাকছে ততক্ষণ অবধি তার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ভালো হবে না। মা যখনই মেন্টালি হ্যাপি থাকবে তখনই কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ভালো হবে। এবার আমার কিন্তু আনহ্যাপি থাকার যথেষ্ট রিজন ছিল। প্রথমে আমরা দুজনেই সুস্থ ছিলাম, কিন্তু 5 দিনের মাথায় যেহেতু পুঙ্কু হসপিটালে চলছিল, সেখানে কিন্তু আমার আনহ্যাপি থাকার একটা অলরেডি রিজন থাকলো। তারপরে যদি কেউ মানে এক্সট্রা লোড চাপাতে থাকে, তাহলে সেই ব্যাপারটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় আমার জন্য অবশ্যই, এবং প্রত্যেকটা নতুন মায়ের জন্য। এটা ছিল আমার পয়েন্ট অফ ভিউ। এনকারেজ করো, অ্যাডভাইস দাও, কিন্তু তাকে উত্তেজিত করো না, তাকে এটা ফিল করিও না যে তোমার দ্বারা হচ্ছে না, তাকে ব্লেম করো না। অ্যাকচুয়ালি 17 জুন, তার ঠিক 4 থেকে 5 দিন আগে, যেদিনকে আমার 7 ছিল, সেই দিনকে সেই ইনসেনসিটিভ পার্সনটাই আমি শুনছি সবার সাথে ডিসকাস করছে, অনেক লোক মানে সাথে যারা এসেছিলেন তাদের সাথে ডিসকাস করছে সবার সামনে, যে যেই বেবি জন্মাবে সেই বেবি যেন অবশ্যই প্রীতমের মতো হয়। আমার সাথে যাতে তার কোনো লিঙ্ক না থাকে, মানে আমার সাথে জেনেটিক্যালি কোনো ফিচার যাতে তার মধ্যে না যায় না। কিন্তু মানে এই কথাটা একটা মাকে, যার অলরেডি সে তার শরীরটা অসুস্থ হতে শুরু করেছে 7 দিন থেকে, সেই দিন তার কথাটা যদি কানে যায় কতটা এফেক্ট করতে পারে। মেন্টাল হেলথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নতুন মায়ের জন্য। আমার সাথে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা অন্য কারোর সাথে যদিও হয়ে থাকে, সে হয়তো ব্যাপারটাকে হয়তো চেপে গেছে, কিন্তু আমি বলবো এটাকে মানে বলে নিজের, আমি যেটা করেছি সেটা করো না যে চেপে রাখো, তখনই সেই কথাটাকে বলে দাও। কিংবা হয়তো আমার মতো যারা পারছো না, যারা মুখের উপরে বলে দিতে পারছো, তারা ঠিক আছে, আমার মনে হয় যে কথাটা তখনই বলে দাও। কারণ তুমি আনহ্যাপি থাকলে কিন্তু তোমার বেবি আনহ্যাপি থাকবে। যাতে আমি যা ফিল করেছি, ও সেই জিনিসটা পুরোপুরি ফিল করতে অবশ্যই পারেনি, কিন্তু আমার মেন্টাল হেলথের কিছুটা ভাগ কিন্তু ও নিয়েছে। আর উই ওয়ার প্রেগনেন্ট। এই ছিল আমার আর প্রীতমের পোস্টপার্টাম জার্নি। আমি আমার পয়েন্ট অফ ভিউটা রাখলাম। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর ব্রেস্ট ফিডিং জার্নিটা পরের ভিডিওতে শেয়ার করবো। চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।